প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দেশ টিভি স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সরাসরি আয়োজন আসলেই সুস্থ থাকুন অনুষ্ঠানে আজকের পর্বে আপনাদের সাথে আছি আমি ডাক্তার সিফাত রহমান। আপনারা জানেন যে সম্প্রতি বাংলাদেশে শিশুদের মধ্যে জ্বর এবং র্যাশের সমস্যা নিয়ে বাবা মায়েরা স্বাস্থ্য কেন্দ্রে ভিড় করছেন। এই শিশুদের মধ্যে অনেকেরই হাম শনাক্ত হচ্ছে এবং আমরা কিন্তু অনেকগুলো মৃত্যুর ঘটনাও আমরা জানতে পেরেছি, অনেকগুলো শিশু মৃত্যুবরণ করেছে। তো এই বিষয়টি নিয়ে আসলে বিশেষজ্ঞ চিকিৎসক থেকে শুরু করে স্বাস্থ্যকর্মী, প্রশাসন এবং বাবা মায়েরা অত্যন্ত উদ্বিগ্ন। তো এই সময়টা আসলে কি করা প্রয়োজন? হামের যে টিকা কর্মসূচি আছে সেই টিকা কারা গ্রহণ করবে বা টিকার ভূমিকাটা আসলে কি, এই বিষয়গুলো সম্পর্কে আমাদের জানা প্রয়োজন এবং আমাদের যে কোমলমতি শিশুরা আছে তারা যেন হামে আক্রান্ত না হয় সেই বিষয়টি আমাদের বিশেষভাবে লক্ষ্য রাখা প্রয়োজন। এই বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়েই আজকের পর্বে আমরা আলোচনা করব। আমাদের আজকের বিষয়বস্তু হাম নিয়ে ভয় নয়, টিকা দিয়ে করুণ জয়। প্রিয় দর্শক, আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের দেশে অত্যন্ত খ্যাতনামা একজন চিকিৎসক, আমাদের আজকের আমন্ত্রিত অতিথি অধ্যাপক ডাক্তার সাইফ উল্লাহ মুন্সি, অধ্যাপক ভাইরোলজি বিভাগ, পরিচালক, সুপার স্পেশালাইজড হাসপাতাল, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। স্যার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। স্যার, সাম্প্রতিক সময়ে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে এবং এটাকে আপনারা বিশেষজ্ঞরা আউটব্রেক বলছেন। তো বিগত বছরগুলোতে কিন্তু বাংলাদেশে আমরা হামের প্রাদুর্ভাব সেই অর্থে দেখিনি বা হামে আক্রান্ত শিশুদের আমরা কিন্তু দেখতে পাইনি, কিন্তু এখন হঠাৎ করে এই যে একটা আউটব্রেক হলো, এটা আসলে কেন হয়েছে? আসলে মিজলস তো একটা ভ্যাকসিন প্রিভেন্টেবল ডিজিজ, মানে এটা হচ্ছে আপনি যদি টিকা দিয়ে থাকেন তাহলে আপনার এই ভ্যাকসিন দেওয়ার ফলে আপনার কোনো ধরনের এই রোগ হবে না, এটাই নিশ্চিত। সেক্ষেত্রে যেটা হয়েছে যে গত কোভিড পরবর্তী সময় থেকে এবং গত ইন্টারিম গভর্নমেন্টের সময় আমাদের এখানে টিকাদান কর্মসূচিতে কিছু ব্যত্যয় ঘটেছিল এবং যার ফলে আমাদের এখন টিকাদান করার যে কর্মসূচি সেটার কাভারেজ এখন প্রায় 70 to 80%। যেখানে মিজলস যদি আপনাকে কভার করতে হয় প্রায় 95% অর্থাৎ 95% বাচ্চাকে কিন্তু টিকা দেওয়া প্রয়োজন। সেখানে যদি এটা 80-তে নেমে আসে, স্বাভাবিকভাবেই আপনার এটা একটা ধরনের আউটব্রেক বা এই জাতীয় সিচুয়েশনটা তৈরি করে। তার পাশাপাশি ধরেন আমাদের যে এই যে সামগ্রিকভাবে টিকার এই যারা জন্মগ্রহণ করেছে তাদেরকে যেহেতু টিকা দেওয়া হয়নি, এই যে বার্থ কোহর্টটা প্রায় 2-3টা বয়সে গত ধরেন 2023, 24, 25 এই সময়কালীন যে বেবিগুলি জন্মগ্রহণ করেছে তাদের অনেককেই ভ্যাকসিন দেওয়া হয়নি। যার ফলে দেখছি কি আমরা এবারকার যখন আউটব্রেক হলো, যে বেবিগুলি আমাদের কাছে আসছে তাদের অনেকেরই কোনো ডোজ দেওয়া হয়নি, অর্থাৎ 0 ডোজ আমরা বলছি এটাকে। অনেকেরই আবার শুধুমাত্র একটা ডোজ দেওয়া হয়েছে এবং শুধুমাত্র কিন্তু তাদেরই হচ্ছে। এই বাচ্চাগুলোই আপনারা বেশি পাচ্ছেন যারা টিকার আওতার বাইরে ছিল। প্রায় 80% বেবি কিন্তু আপনার ভ্যাকসিনের হয় পূর্ণাঙ্গভাবে দেওয়া হয়নি বা অল্প দেওয়া হয়েছে, যার জন্য ধরে নেওয়া যায় যে ভ্যাকসিন না দেওয়ার জন্যই আসলে এরকম একটা আউটব্রেক হচ্ছে। ইপিআই যে গভর্নমেন্টের যে ইপিআই কার্যক্রম, আমরা জানি যে বাংলাদেশ কিন্তু ইপিআই ভ্যাকসিনেশনে কভারেজের ক্ষেত্রে খুব ভালো অবস্থানে ছিল। তো এবং ইপিআই এর মধ্যে স্যার মিজলসের ভ্যাকসিন তো দেওয়া হয় এবং সেটা সর্বত্রই বাংলাদেশের সকল রিমোট অঞ্চলেও ইপিআই এর কার্যক্রম অত্যন্ত সফলভাবে পরিচালিত হয়ে আসছিল। তো এই যে একটা ব্যত্যয় ঘটলো এবং এখন আমরা যে আউটব্রেকটা দেখতে পাচ্ছি, এই ব্যত্যয়টা আসলে কারণটা কি, কেন এই ব্যত্যয়টা? এটা আসলে কি, মানে যদি একটু পিছনের দিকে যাই, যে আসলে সামগ্রিকভাবে কোভিড পরবর্তীতে আপনার স্বাস্থ্য ব্যবস্থা এবং স্পেশালি আপনার ভ্যাকসিনেশন দেওয়ার যে ইপিআই এর কার্যক্রম, এগুলিতে গ্লোবালি কিন্তু একটা ইম্প্যাক্ট পড়েছে। যেমন আপনি যদি এই মুহূর্তে যদি মনে করে থাকেন যে শুধু বাংলাদেশে আউটব্রেক হচ্ছে, তা কিন্তু নয়। এই সাবকন্টিনেন্টেরই আপনি ইন্ডিয়া, পাকিস্তান, ইন্দোনেশিয়া, আমাদের আশেপাশে অনেক দেশেই কিন্তু, ইভেন আমেরিকা, কানাডাতেও কিন্তু এখন আউটব্রেক হচ্ছে 2024 সাল থেকে। এমনকি আপনার ইউরোপের অনেক দেশেও কিন্তু এই আউটব্রেক চলছে। সুতরাং এটা আমরা কোনো বিচ্ছিন্নভাবেই বলতে পারবো না যে আউটব্রেকটা শুধু বাংলাদেশেই হচ্ছে, বিশ্বব্যাপী হচ্ছে। এটা গ্লোবাল প্যান্ডেমিকের একটা আফটার ইফেক্ট হতে পারে। না, আমি করোনার কথা বলছি, যে কোভিড পরবর্তী সময় এটা একটা আফটার ইফেক্ট হতে পারে। এটা একটা ব্যাপার গেল। আরেকটা হচ্ছে যে বিশ্বব্যাপী ভ্যাকসিনের বিরোধিতাকারী একটা প্রপাগান্ডা চলছে। যেমন মিজলস ভ্যাকসিনের বিরুদ্ধে প্রায় 90s এর সময় আপনার এরকম একটা
মানে অভিযোগ নেওয়া হয়েছিল যে এটার সাথে অটিজমের যোগাযোগ আছে। এবং এই যে আপনার ভ্যাকসিন বিরোধী যারা, তারা বিশ্বের বর্তমানে যখন যদি আমরা মনে করি ইউএসএ, সেখানে বর্তমান যারা আপনার ক্ষমতায় আছেন তারা কিন্তু অ্যান্টিভ্যাক্স মতাদর্শে বিশ্বাসী, যে তার ভ্যাকসিন দেওয়ার ব্যাপারে তাদের অনীহা আছে, এবং এটার প্রভাবটা কিন্তু তাদের নীতির মধ্যেও পড়েছে। যার জন্য যেসব সংস্থাগুলো আমাদেরকে এই ভ্যাকসিন দিয়ে থাকে, আপনি জানেন যে অনেক ভ্যাকসিন আমরা ডোনেশন হিসাবে পেয়ে থাকি বা বিদেশিরা আমাদেরকে দিয়ে থাকে, সেখানে কিন্তু একটা ব্যত্যয় ঘটছে। সেখানে বলা হচ্ছে যে আর ভবিষ্যতে হয়তো বা 2030s পরে আমাদের অনেক ভ্যাকসিন আমাদের নিজেদেরকে কিনে নিতে হবে। এবং যার ফলে কি আমাদের কিন্তু, যেহেতু আমরা নিজেরা ভ্যাকসিন তৈরিও করি না, এই সমস্যাটা কিন্তু আজকে শুধুমাত্র টিপ অফ আইসবার্গ। আজকে শুরু হলো মিজেস দিয়ে, কিন্তু ভবিষ্যতে কিন্তু আরো এই জাতীয় আউটব্রেক চলতেই থাকবে। যে ইনফেকশাস ডিজিজ গুলো আমরা ভ্যাকসিন প্রিভেন্টেবল যে ডিজিজ আমরা গুলো, খুব মনে করছিলাম যে আমরা খুব সফলকাম হয়ে গেছি, যে আমাদের সমস্ত ঝুঁকিপূর্ণ রোগগুলি, বাচ্চা বয়সে ছোটদের যে রোগগুলি হয় সেগুলি আমরা প্রিভেন্ট করে ফেলেছি। আসলে দিন আসছে হয়তো বা আমাদেরকে আবার নতুন করে এই ভাইরাস জনিত বা ছোটবেলার যে রোগগুলো সেগুলো আবার ফিরে আসার সমূহ সম্ভাবনা রয়েছে, যদি আমরা সঠিকভাবে ভ্যাকসিনেশন প্রোগ্রামটাকে গুরুত্ব না দিই এবং নিজেরা ভ্যাকসিন তৈরি না করি বা নিজেরা ভ্যাকসিন কিনে এনেও যদি না দেই। আচ্ছা স্যার, এখন একটু এখনকার সিনারিওতে আসি, যে এই মুহূর্তে যেই শিশুদেরকে আপনারা পাচ্ছেন তারা কি ধরনের লক্ষণ নিয়ে আপনাদের কাছে আসছে? তারা মূলত ফিভার, জ্বর, গায়ের মধ্যে র্যাশ, তারপরে হাঁচি কাশি, নাক দিয়ে পানি পড়া, চোখ দিয়ে পানি পড়া, চোখ লাল হয়ে যাওয়া, এগুলি মূলত নিয়ে আসে। এবং র্যাশটা টিপিক্যালি প্রথমে হয়তো বা ঘাড়ের পেছনে বা মুখে হয় এবং আস্তে আস্তে সমস্ত শরীর ছড়িয়ে পড়ে। এবং এইভাবে যদি স্বাভাবিক অবস্থায় মেজরিটি অধিকাংশই বেবি ভালো হয়ে যায়, তার যখন র্যাশটা আসে তারপরেও 4 দিন এই র্যাশ থাকে, মোটামুটি 4 থেকে 5-6 দিন এই র্যাশ থাকতে পারে। এবং এরপরে আস্তে আস্তে সে তার র্যাশটা আবার যে মুখ থেকে বা শরীরের প্রথম উপরে যেখান থেকে শুরু হয়েছিল সেটা আস্তে আস্তে চলে যেতে থাকে। আমরা এইভাবে পাচ্ছি, কিন্তু এই বেবিগুলি কিন্তু আমাদের কাছে খুব একটা আসছে না, আসছে কিন্তু খুব খারাপ অবস্থায় বেবিগুলো আসছে। সেটা হতে পারে কি, ধরুন আপনার হতে পারে ডায়রিয়া নিয়ে আসছে, আপনার নিউমোনিয়া নিয়ে আসছে। এবং এই বেবিগুলি কিন্তু ডায়রিয়া নিউমোনিয়ার ধকলটা কিন্তু, যেহেতু তাদের বয়স 0 বা 1 মাস থেকে শুরু করে 8-9 মাস বা এরকম 10-12 মাস এরকম বয়স, বা তারও একটু বড় বেবিদেরও হতে পারে যারা ভ্যাকসিনেটেড হয়নি, সেক্ষেত্রে তারা কিন্তু এই নিউমোনিয়াটাকে আপনার এই ধকলটা সহ্য করতে পারছে না, ডায়রিয়াকে আপনার নিতে পারছে না, যার ফলে কি মৃত্যুর হারটা কিন্তু অনেক বেশি। অর্গান যাদের ইনভলভমেন্ট হচ্ছে, হ্যাঁ জি, এবং এটা মৃত্যুর দিকে যাচ্ছে। মেজরিটি বেবির কিন্তু কিছু হবে না, কিছু হচ্ছে না। আপনি যদি দেখেন যে আমরাও কিন্তু 90s আগে বাংলাদেশে কিন্তু 1989-এ প্রথম ভ্যাকসিনেশন শুরু হয় মিজলসেরটা, এবং প্রায় 2005 বা 4 সালে আপনার দ্বিতীয় ভ্যাকসিন মানে ডোজ 2 দেওয়া শুরু হয়। তাহলে কি, যারা 90s আগে জন্মগ্রহণ করেছে তারা প্রত্যেকেই কিন্তু ভ্যাকসিন পায়নি, তারা কিন্তু ন্যাচারালি ইনফেক্টেড হয়েছে, এবং ন্যাচারালি ইনফেক্টেড হয়ে ভালো হয়েই কিন্তু আমরা বেঁচে আছি। মানে আমরা যারা হার্ড ইমিউনিটির কথা জানি, যে হার্ড ইমিউনিটি হচ্ছে ভ্যাকসিন দিয়ে যেটা তৈরি হচ্ছে সেটা হার্ড ইমিউনিটি, বা অন্যভাবে যেটা তৈরি হচ্ছে। কিন্তু আমি বলছি যে 90s আগে যারা জন্মগ্রহণ করেছে তারা কিন্তু মেজলস আক্রান্ত হয়েছি, আমরা হয়েই কিন্তু আমরা প্রোটেকশন নিয়েছি। সুতরাং যারা এখনকার বেবি যারা আক্রান্ত হচ্ছে তারা কিন্তু অনেকেই ভালোই হচ্ছে, তারা কিন্তু খারাপ হচ্ছে না। কিন্তু ব্যাপার হচ্ছে কেউ খারাপ হয়ে যাচ্ছে, কেউ আপনার ডায়রিয়া হয়ে যাচ্ছে বা আপনার নিউমোনিয়া হয়ে মারা যাচ্ছে। এটা হচ্ছে ভয়ঙ্কর ব্যাপার, এটা হচ্ছে এই যে মর্টালিটি গুলো হচ্ছে, এই মর্টালিটিটাকে প্রিভেন্ট করার জন্য আসলে কি করা প্রয়োজন? এখন যেহেতু বেবিগুলি আমরা এই প্রসঙ্গ সম্পর্কে জানবো একটি ছোট বিরতির পরে। ঠিক। প্রিয় দর্শক, আসলে সুস্থ থাক অনুষ্ঠানের পর্যায়ে একটি ছোট্ট বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি বিরতির পর, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতি শেষে আবার আমন্ত্রণ জানাচ্ছি দেশ টিভি সরাসরি আয়োজন আসলেই সুস্থ থাকুন অনুষ্ঠানে। আজকের পর্বে আমরা কথা বলছি হাম নিয়ে ভয় নয়, টিকা দিয়ে করুণ জয়। এই বিষয়টি নিয়ে কথা বলবার জন্য স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার সাইফুল্লাহ মুন্সি, অধ্যাপক ভাইরোলজি বিভাগ, পরিচালক, সুপার স্পেশালাইজড হাসপাতাল, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। স্যার, বিরতি শেষে আবার আমন্ত্রণ জানাচ্ছি। স্যার, বলছিলাম যে মর্টালিটি প্রিভেন্ট করতে আসলে কি করণীয়, বা আসলে এখানে বাবা মায়েদের সচেতনতার জায়গাটা কোথায়? আসলে মিজেসকে আমরা
একটা হাইপের মতো হয়ে গেছে যে মিজেলস আক্রান্ত হলেই মানুষ মারা যাচ্ছে, এরকম একটা বাজারে প্রচলিত আছে। কিন্তু আসলে কিন্তু মিজেলসে এত মর্টালিটি হওয়ার, ডেফিনেটলি এটা মর্টালিটি হওয়ার মতো রোগ, কিন্তু আমাদের ভয় পেলে চলবে না। কারণ আমাদের ওই বেবিগুলিকে নিয়ে আমাদের চিন্তা, যেগুলি নিউমোনিয়া ডেভেলপ করবে, যারা শ্বাসকষ্ট হবে, যাদের মধ্যে ডায়রিয়া হবে এবং যাদের র্যাশটা সমগ্র গা জুড়ে লাল হয়ে যাবে, এরকম বেবিদের ক্ষেত্রে আমাদের বেশি বেশি সতর্কতা নিতে হবে। র্যাশটা 4 দিন থাকে, 4 দিনের পরে যদি ফেড হয়ে যায়, বাচ্চারা যদি তাদের খাওয়া দাওয়া ইমপ্রুভ করে, তাহলে কিন্তু ওই বেবিগুলির আমাদের এত টেনশনের কিছু নাই। যখন দেখবো যে শ্বাসকষ্ট হচ্ছে বা যখন দেখবো তার ডায়রিয়াটা হচ্ছে, এটা বন্ধ হচ্ছে না, তখনই বাচ্চাদেরকে কিন্তু হাসপাতালে নিয়ে আসবে। অযথা বাচ্চাদেরকে, মিজেলস আক্রান্ত বাচ্চাদেরকে যদি আমরা হাসপাতালে নিয়ে আসি, তাহলে দেখা যাবে যে ওই বেবি থেকে কিন্তু অন্যান্য যারা সুস্থ আছে তাদের মধ্যে ছড়িয়ে পড়বে। হাইলি কন্টাজিয়াস একটা রোগ। জি, এটা একটা হাইলি কন্টাজিয়াস ডিজিজ, এবং এটা দেখা গেছে যে কেউ যদি স্নিজ করে তাহলে ওই রুমটাতে প্রায় 2 ঘন্টা পর্যন্ত অবস্থান করতে পারে, এবং এটা বাতাসেই অবস্থান করতে পারে, এবং প্রায় একজন থেকে প্রায় 12 থেকে 18 জনের মধ্যে ছড়িয়ে দিতে পারবে। সেই ক্ষেত্রে আমরা যেই বেবিগুলি এইরকম ডায়রিয়া বা আপনার শ্বাসকষ্ট হয়, তাদেরকে আমরা হাসপাতালে আনার ব্যাপারে অনুৎসাহিত করব। আর যদি এসে যায়, তাহলে কিন্তু তারা বিভিন্ন ধরনের অন্যান্য অসুখ, যেমন সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে, কিন্তু তার চেস্টে ইনফেকশন থাকলে সেটাতে আপনার অন্য ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে। সুতরাং আমরা ডিসকারেজ করব, মানে হসপিটাল অ্যাকোয়ার্ড কিছু ইনফেকশন পেয়ে যাবে। সেক্ষেত্রে আমাদের জন্য এটা খুব একটা ভালো কিছু নয়। সেজন্য আমরা মনে করি যে শুধুমাত্র যেসব বাচ্চাদের খুব সিভিয়ার, তারাই শুধুমাত্র হাসপাতালে আসবে। আচ্ছা, স্কুলগুলো যেহেতু এখনো খোলা আছে, তো সেখানে কি আসলে বাচ্চাদের মধ্যে এটি ছড়িয়ে পড়ার ঝুঁকি আছে কিনা, বা আসলে বাবা মায়েদের কি করণীয়? যখন কোনো বাবা মা দেখতে পাবে যে এই মিজেলসের একটা ইন্টারেস্টিং দিক হচ্ছে যে এটা কিন্তু মানে মোটামুটি 100 জনের মধ্যে প্রায় 99 বা 90 জনেরই কিন্তু র্যাশ আসবে গায়ের মধ্যে। সো ইট গিভস এ সিগন্যাল যে এই বেবি আসলে সিক হয়ে গেছে, তার জ্বর থাকে, তার গায়ের র্যাশ থাকে, এরকম একটা বেবিকে স্বাভাবিকভাবে আমরা স্কুলে পাঠাবো না। প্রথম যে দায়িত্বটা হবে অভিভাবকদেরকে, বাচ্চাদেরকে, এমনও অভিভাবকরা জ্বর আসলে তো পাঠাই না, তাও র্যাশটা যখন আসবে, টিপিক্যাল র্যাশ, কিন্তু এই র্যাশটা কিন্তু র্যাশ আসার 4 দিন আগে থেকে কিন্তু বেবি আপনার এই ভাইরাস ছড়াতে থাকে। সুতরাং আমরা যখন বেবি ওই 4 দিনে ইনকিউবেশন পিরিয়ডের সময় 4 দিন থাকে, তখনই কিন্তু সে অলরেডি ভাইরাস ছড়িয়ে ফেলেছে। তারপরও আমাদের বলতে হবে যে আপনার বাচ্চাকে স্কুলে দিবেন না, এবং ওই বেবিটাকে আপনার বাসায় একটু আইসোলেশনে করে রাখতে হবে। যদি মানে এত কম বয়সের বাচ্চাকে আইসোলেশন করা সম্ভব নয়, এর বিপরীতভাবে যেটা করতে হবে, সমবয়সী অন্য যে বাচ্চাগুলি আছে তাদেরকে আপনার সরিয়ে রাখতে হবে ওই বেবি থেকে, এবং ওই বাচ্চার যে পরিচর্যাটা যিনি করবেন বা মা করবেন বা যিনি করুক না কেন, তাকে কিন্তু ওই ব্যারিয়ার মেথড বা তাকে ওইভাবে আপনার আমাদের যে হাইজিন মেনটেন করে কিন্তু তার সেবা যত্নটা করতে হবে। আচ্ছা, মানে বাচ্চাটা থেকে যেন আরো 10টা বাচ্চা না হয়, হ্যাঁ, কারণ ওই মায়ের মাধ্যমে কিন্তু আরেকটা বেবিতে যাবে, ওনার আরেকটা বাচ্চাতে যাবে বা আশেপাশে যারা আসছে তাদেরকে যেতে হবে। এবং এখন যেহেতু একটা আউটব্রেকের সময় যাচ্ছে, যে বাবা মায়েদের অবশ্যই উচিত হবে যে বাচ্চার জ্বর দেখা দিলে বাচ্চাটাকে স্কুলে না পাঠানো, যতক্ষণ না নিশ্চিত হওয়া যাচ্ছে যে জ্বরটা কি কারণে হচ্ছে। তো বাবা মায়েদের মধ্যেও আসলে আতঙ্ক ছড়াচ্ছে এবং তারা অনেক বেশি উদ্বিগ্ন আছেন। তো বর্তমানে সরকারের একটা টিকাদান কর্মসূচি চলছে জরুরি ভিত্তিতে। আমরা দেখেছি যে অধিক প্রবণ যে এলাকাগুলো, সেখানে ইতিমধ্যে টিকাদান করা হচ্ছে। তো অনেকের মনে প্রশ্ন আছে যে এই টিকার আওতায় আসলে কারা আসবে, কোন বাচ্চাদেরকে এই টিকাটা নিতে হবে? আসলে সমগ্র দেশেই এই টিকাটা দেওয়া হবে। সুতরাং প্রায়োরিটি বেসিসে দেওয়া হচ্ছে। যেই জায়গাগুলিতে বেশি সংক্রমণ হচ্ছে, ধরে নেওয়া হচ্ছে যে ওই জায়গাগুলিতে হয়তো বা আপনার ভ্যাকসিন কাভারেজটা অত ভালো ছিল না, যার জন্য সংক্রমণটা বেশি হচ্ছে। কিন্তু পর্যায়ক্রমে সমগ্র দেশেই কিন্তু এই টিকাটা দেওয়া হবে, এবং দেওয়া হবে যে 1 থেকে 5 বছরের বাচ্চাদের মধ্যে আমরা এই ভ্যাকসিনটা দেওয়া হবে, এবং দুইটা দেওয়া হবে 1 মান্থ অ্যাপার্ট, 1 মাসের পার্থক্যে 2 বেবিদের দেওয়া হবে, যাদের বয়স 1 থেকে 5। এখন এখানে প্রশ্ন থাকে যে যারা আগে পেয়েছে তাদেরকেও কি দিতে হবে না? অবশ্যই তাদেরকে। এটা অনেকটা ক্যাম্পেইন ভ্যাকসিন। আপনি জানেন যে মিজেলস ভ্যাকসিনের আপনার 9 মাসে একটা ভ্যাকসিন দেওয়া হয়, আর 15 মাসের সময় একটা মাস দেওয়া হয়। আবার দেখা যায় যে যাদের প্রতি 4 বছর বিরতিতেও কিন্তু আবার এরকম একটা ভ্যাকসিন ক্যাম্পেইন, এটা আমরা ক্যাম্পেইন ভ্যাকসিনিং বলে থাকি, সেটাও কিন্তু তাদেরকে দিতে হয়। সুতরাং যে বেবিরা 9 মাস বয়সে এবং 15 মাস বয়সে পেয়েছে, তাদেরকেও কিন্তু এই ভ্যাকসিন দিতে হবে। মানে যাদের বয়স 1 থেকে 5 বছরের মধ্যে, সেই বাচ্চারাও ভ্যাকসিন পাবে, নিতে হবে তাদেরকে।
আচ্ছা, তো এই মুহূর্তে ঢাকা শহরের কথা চিন্তা করলে যে ঢাকার হসপিটালগুলোর কি অবস্থা, এবং বিশেষ করে আপনি যেখানে আছেন বিএমইউ, সেখানে কি অবস্থা? আমাদের মূলত এই আমাদের বাচ্চাগুলিকে ডেডিকেটেড হাসপাতাল করা হয়েছে, কিন্তু বিভিন্ন শিশু হাসপাতাল সহ ডিএনসিসি হাসপাতাল, এই হাসপাতালগুলিতেই মূলত মিজলসের রোগীদেরকে, বাচ্চাদেরকে ভর্তি করানোর জন্য রাখা হয়েছে, প্রস্তুত করা হয়েছে, এবং সেখানে কিন্তু ভর্তি হচ্ছে। আমাদের এখানে আসছে বেবি, কিন্তু আমাদের এখানে ওয়ার্ড খোলা হয়েছে আমাদের, যাতে বেবিরা ভর্তি হতে পারে। এবং আমাদের আরেকটা জিনিস হচ্ছে, আমাদের এখানে আইসিইউ, বাচ্চাদের আইসিইউ সিসিইউ আছে। সেক্ষেত্রে আমাদের এইটা একটা অ্যাডেড অ্যাডভান্টেজ যে যদি কোনো বাচ্চা যদি খুবই খারাপ হয়ে যায়, আমরা সেখানে ভর্তি করাতে পারবো। আচ্ছা, যে বাচ্চাগুলো বাসায় চিকিৎসা পাচ্ছে তাদের ক্ষেত্রে আসলে মানে কি ধরনের সতর্কতা অবলম্বন করতে হবে? একটা হচ্ছে যে তাদের খাওয়া দাওয়ার ব্যাপারে, খাওয়া দাওয়ার যে কোনো মূলত দেখা যায় যে এই মিজলস হলে তাদের একটু পুষ্টিহীনতা থাকে, অনেক বেবির পুষ্টিহীনতা থাকে বা তৈরি হয়, কারণ এটা আমাদের জিআই ট্র্যাক্টের, আমাদের যে খাদ্যনালীর অন্ত্রের কোষগুলিকে নষ্ট করে দেয়, আমাদের এপিথেলিয়াল সেলকে নষ্ট করে দেয়। সেক্ষেত্রে তাদের খাদ্যের একটু অনীহা থাকতে পারে। সেই জন্য তাদেরকে ভালো খাওয়া, যেটা তার জন্য উপাদেয় বা সেটা যেটা পছন্দ করে সেই খাওয়া দিতে হবে। কোনো বাস বিচার নেই যে এই খাওয়া দেওয়া যাবে না, ওই খাওয়া দেওয়া যাবে না। দিতে হবে যে আপনার যে ফলমূলও দেওয়া যেতে পারে, যদি বাচ্চার বয়স একটু বেশি হয় তাদের ফলমূল দেওয়া যেতে পারে, মাছ মাংস সব কিছু দেওয়া যাবে, খাওয়া দাওয়ার ব্যাপারে কোনো রেস্ট্রিকশন নাই। আর যেটা আগেই বলেছিলাম যে পরিচর্যাটা ওইভাবে করতে হবে, যে হাইজিন মেনটেন করে তাদেরকে পরিচর্যা করতে হবে, এবং আশা করা যায় যে 10-15 দিনের মধ্যেই বেবি ভালো হয়ে যাবে, বেশি যদি 5-7 দিনের মধ্যে ভালো হয়ে যাবে। ভালো হয়ে যাওয়ার পর যেটা করতে হয় যে এখানে একটা আপনার ভিটামিন এ একটা সাপ্লিমেন্ট দিতে হয়, 2টা ডোজে একটা সাপ্লিমেন্ট দিতে হয়, একদিন অ্যাপার্ট, মানে আজকে খেলো এবং তারপরের দিন, এটা বয়স অনুযায়ী দিতে হয়। এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ মিজলস মিজলস আপনার ইমিউনিটি ডিপ্রেশন হয়, এবং আমাদের যে চোখের ক্যারাটাইটিস করে, এবং আপনার যার ফলে কি এটা যে দ্রুত চোখ যাতে কোনো ক্ষতি না করতে পারে, যার জন্য আমাদেরকে ভিটামিন এ সাপ্লিমেন্ট দিতে হয়। এটা খুবই একটা ইম্পর্টেন্ট আপনার বিষয়, যেটা আমাদেরকে মা বাবাদেরকে মনে রাখা প্রয়োজন। এবং এই যে ভ্যাকসিন ক্যাম্পেইনিং হচ্ছে, এখানেও কিন্তু যে বাচ্চারা ইতিমধ্যে আক্রান্ত হয়েছে তাদেরকে সেখানে কিন্তু, যারা আক্রান্ত হয়েছে, যারা আপনার ভ্যাকসিন নিতে যাচ্ছে তাদের জন্য নয়, কিন্তু যারা আক্রান্ত হয়েছে তাদের জন্য ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে বা হচ্ছে। যে বাচ্চাগুলো এই রিসেন্ট টাইমে আক্রান্ত হয়ে সেরে উঠেছে, তারাও কি এই ভ্যাকসিনের আওতায় আসবে? না, যারা সেরে উঠেছে তারা অন্তত 1 মাস আগে তারা দিতে পারবে না আসলে। আচ্ছা, 1 মাস, ন্যূনতম 1 মাস পরে তাদেরকে ভ্যাকসিন দেওয়া প্রয়োজন, যদিও ন্যাচারাল ইনফেকশনে আসলে আর ভ্যাকসিন দেওয়ার প্রয়োজনীয়তা ওরকম ভাবে নেই, ইমিউনিটি ডেভেলপ করে গেছে। যে বাচ্চাগুলো ব্রেস্ট ফিডিং করে তার ক্ষেত্রে আসলে মায়ের সাথে তো সে একটা ডেফিনেটলি একটা কন্ট্যাক্টে থাকে, তো তাদের ক্ষেত্রে আসলে এখন ধরেন আমাদের দেশে তো 24 মাস পর্যন্ত ব্রেস্ট ফিডিং হয়, সেক্ষেত্রে বা মিনিমাম অন্তত 12 মাস পর্যন্ত ব্রেস্ট ফিডিং হয়। সেক্ষেত্রে আমার মনে হয় যে বেবিরা তো মায়ের থেকে আপনার যে ইমিউনোগ্লোবুলিন বা আমাদের যে শাল দুধ থেকে আপনার এই ভাইরাসগুলির বিরুদ্ধে অনেক প্রতিরোধ ক্ষমতা পেয়েছে। সেই ক্ষেত্রে ভ্যাকসিনেশন হয়তোবা রুটিন যে ভ্যাকসিনেশন সেটাই তো সে পেয়েছে, হয়তোবা ধরে নিতে হবে যে সে 9 মান্থে পেয়েছে বা আপনার 15 মান্থে গিয়ে পাবে, সেই হিসাবেই তারটা চলবে। তাকে এই ক্যাম্পেনিংয়ে আনলে বরঞ্চ তার জন্য ক্ষতিকারক হবে, কারণ ভ্যাকসিনটা নিউট্রালাইজ হয়ে যাবে, মায়ের থেকে যে প্রতিরোধ ক্ষমতাটা পাচ্ছে সেটা ভ্যাকসিনটাকে নিউট্রালাইজ করে দিবে। সেক্ষেত্রে এটা না দেওয়াটাই উত্তম। আচ্ছা, আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি। আপনার কি মতামত? আপনি একজন ভাইরোলজিস্ট, একজন স্পেশালিস্ট, তো এই যে একটা কারেন্ট সিচুয়েশনের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, এই বিষয়টি নিয়ে সামগ্রিকভাবে আপনার কি মতামত? আচ্ছা, আসলে কি আপনার মিজলসকে বলা হয় যে হচ্ছে মানে ক্যানারি বার্ড অফ কোল মাইনার। এটা হচ্ছে যে মানে আগেকার দিনে যখন আপনার কোল মাইনিংয়ে যেত মাইনাররা, তখন তাদের কাছে কোনো ধরনের টক্সিক গ্যাস আছে কিনা ওরা বুঝতে পারতো না। সেই জন্য ওরা এই ক্যানারি নামে একটা হলুদ রঙের পাখি আছে, এটাকে নিয়ে যেত তারা খাঁচায় করে, এবং ওই পাখিটার একটা বৈশিষ্ট্য হচ্ছে খুব সহজে সে সেন্স করতে পারে টক্সিক কোনো গ্যাস আছে কিনা। যদি থাকে তাহলে সেটা অসুস্থ হয়ে পড়ে আর ফল ব্যাক করে, তখন ওই মাইনাররা ফল ব্যাক করে। ঠিক তেমনি মিজলসটাকে এরকম একটা বলা হচ্ছে যে মিজলস হচ্ছে এই ক্যানারি বার্ড। এটা ইন্ডিকেট করে যে বাংলাদেশের বা বিশ্বের বর্তমান যে আপনার ভ্যাকসিনেশনের দ্বারা যেসব ডিজিজগুলি প্রিভেন্ট করা হচ্ছে, এগুলি ওরকম কার্যকারিতা হারিয়ে ফেলছে। সুতরাং মিজলস ইজ গিভিং এ সাইন, ইন্ডিকেটর যে আমাদের সতর্ক হতে হবে। এবং আমাদের যেহেতু ভ্যাকসিন এই মুহূর্তে আপনার অর্থের অভাব আছে, ভ্যাকসিন তৈরি করি না আমরা, এবং বিশ্বব্যাপী ভ্যাকসিন বিরোধী এক ধরনের চক্র আছে। সুতরাং আমাদেরকে
ভবিষ্যতে নিজেদের প্রস্তুতি নিতে হবে অন্যান্য যেসব ইনফেকশাস ডিজিজগুলি আছে সেগুলির বিরুদ্ধে আমাদের যে ক্যাম্পেইন চলছে ইপিআই ক্যাম্পেইন সেগুলি যাতে আরও জোরদার করতে হয়। এবং সাধারণ দর্শকের উদ্দেশ্যে আপনার কি message? সাধারণ দর্শকদের উদ্দেশ্য হচ্ছে আমরা এই ভ্যাকসিন যারা দেয়নি তারাই শুধুমাত্র আতঙ্কর বিষয় আছে। বাংলাদেশের অধিকাংশ বেবি কিন্তু ভ্যাকসিনেটেড, সুতরাং প্রথম মেসেজ হচ্ছে যে এখনও যারা ভ্যাকসিন দেননি তাদেরকে ভ্যাকসিন দিয়ে নেবেন, এবং যারা ভ্যাকসিন দিয়েছেন ইতিমধ্যে তাদের ভয় পাওয়ার কিছু নেই। সুতরাং একমাত্র মিজেলস রোগীরা আপনারা যারা যেসব মা বাবারা আতঙ্কের মধ্যে আছেন, আতঙ্কের কিছু নেই, বরঞ্চ ভ্যাকসিন দিয়ে নিজেকে সুস্থ রাখুন। এবং এখন তো মিজলস ছাড়াও তো অন্যান্য সিজনাল ফ্লু কিন্তু এখন হতে পারে, এটা আরেকটা মেসেজ হতে পারে, মানে তারা কিভাবে বুঝবে? যে আরেকটা মেসেজ হতে পারে যে মিজলসের মতোই কিন্তু রুবেলা ভাইরাসও আছে, আর অন্যান্য ভাইরাসও জনিত জ্বর হয় কিন্তু ইনফ্লুয়েঞ্জা, সুতরাং চিকেন পক্সও হতে পারে, যদিও সেটা র্যাশ ভিন্ন রকমের, মিজলসের র্যাশ এবং চিকেন পক্সের র্যাশ ভিন্ন ধরনের। সুতরাং আমরা জ্বর আসলে আতঙ্কগ্রস্ত হব না, আমরা আগে দেখব যে আমাদের র্যাশটা কি ধরনের। সুতরাং আমাদেরকে মায়েদেরকে বলবো যে যদি কোনো বাচ্চার আপনার জ্বর আসে আতঙ্কগ্রস্ত হওয়ার কিছু নেই, আমরা দেখব যে র্যাশটা কিরকম এবং সেই অনুযায়ী আমরা আমাদের বন্দোবস্ত। মিজলসের টেম্পারেচার স্যার কত পর্যন্ত? 106 ডিগ্রি পর্যন্ত হতে পারে, মানে হাই ফিভার হতে পারে, হাই ফিভার হতে পারে। সেক্ষেত্রে জ্বরটাও যেন কমিয়ে আনা হয় বাসায় যখন বাচ্চাটা চিকিৎসা পাবে। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। আমরা বাচ্চাদের জ্বর কমানোর জন্য আমরা অনেক সময় ওষুধের উপর নির্ভরশীল হয়ে যাই, কিন্তু আসলে স্পঞ্জ করে কিন্তু গায়ের জ্বর কমিয়ে রাখা যায় বাচ্চাদেরকে, এবং স্পঞ্জটা কিভাবে করতে শিখে নিলেই আসলে এই স্পঞ্জ করে কিন্তু টেম্পারেচার অনেক কমিয়ে রাখা যায়, 100 বা 99 নিয়ে আসা যায়, কিন্তু ওষুধ লাগে না তখন। কিন্তু আমাদের মারা সবসময় ওষুধের উপর নির্ভরশীল। স্পঞ্জ করাটা যদি শিখে নেয় একটা মা, তাহলে কিন্তু তার কোনো ভবিষ্যতেও বাচ্চাকে আরও লালন পালন করতে অনেক সুবিধা হবে। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার মাধ্যমে আমরা আজকে অনেকগুলো গুরুত্বপূর্ণ পরামর্শ পেয়েছি, আশা করছি আমাদের দর্শকরা উপকৃত হবে। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, কথা হচ্ছিল মিজলস বিষয়ে। আতঙ্ক নয়, আমাদের প্রয়োজন সচেতনতা, এবং এখন বর্তমানে যে টিকাদান কর্মসূচি চলছে সেখানে অবশ্যই আপনার শিশুকে টিকাদানে উৎসাহিত করবেন, এবং আপনারা নিজেরা সতর্ক হবেন, আপনাদের আশেপাশে যারা আছে তাদেরকে সতর্ক করবেন। প্রিয় দর্শক, আমাদের আজকের আয়োজন ছিল এই পর্যন্তই। আপনাদের সাথে দেখা হবে সামনের পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।